দীঘাতে ঘুরতে আমরা অনেকেই গিয়েছি, কিন্তু সেখানে যাওয়ার পরে যদি কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে ঘটে বা যদি কোনো ভূতের সম্মুখীন আমরা হয়ে যাই, আমরা হয়তো অনেকে বিশ্বাস করি না এই ভূত প্রেত আত্মা, কিন্তু সত্যি আজকে এমন একটা ঘটনা আপনাদের বলবো যে দীঘাতে গিয়ে সেই কাপল পড়েছিল ভূতের কবলে। আর শুধুমাত্র সেখানেই সেই ঘটনার সমাপ্তি ঘটেনি, বাড়িতে আসার পরেও তাদের সাথে ঘটেছিল ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। আর শেষমেশ সেই ঘটনার সূত্রপাত কোথা থেকে, কি হয়েছিল আসলে, সেটা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। ছেলেটি এবং মেয়েটির সম্পর্ক কিন্তু 12 বছর ধরে, এবং দুজনেই খুব ভালো। দুজনকে ভালোবেসেই কিন্তু পরবর্তীকালে 12 বছর পরে তারা বিয়ে করে। এবং ছেলেটি রেলের চাকরি করত, গ্রুপ ডিতে, মানে সেন্ট্রালের আর কি। সেটার পোস্টিং ছিল হায়দ্রাবাদে। চাকরি পাওয়ার পরপরই ছেলেটি বিয়ে করে এবং বউ নিয়েই হায়দ্রাবাদে চলে যায় তার ভাড়া করা বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে কোনো সমস্যা হয়নি। একটা বছর সেখানে থাকে, তার মাঝখানে একবার বাড়ি এসেছিল কিছু দরকারে, কোনো সমস্যা হয়নি, আবার চলে গিয়েছিল। তারপরে তারা কিছুদিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছিল। তো বাড়িতে আসার পর তারা ভাবলো যে ছুটি তো কিছুদিন আছে, আর মেয়েটির বাড়ি কিন্তু একটু অন্যদিকে, দীঘা সে কখনো যায়নি, এর আগে অন্যান্য জায়গায় ঘুরতে গেছে। তো তার আবদার ছিল যে আমি দীঘা ঘুরতে যাব, যেহেতু দীঘাতেও জগন্নাথ মন্দির হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু ভেরি রিসেন্ট একটা ঘটনা। যাই হোক, তো ছেলেটা এবং মেয়েটা ট্রেনে করে যায়নি, কারণ যেহেতু সাডেন প্ল্যান ছিল, টিকিট হয়তো পেয়ে যেত, কিন্তু ওরা ট্রেনে করে যায়নি। এক রাতেই অনলাইনে বাস বুক করলো, এসি বাস, এবং ওরা যেখানে ওদের বাড়ি আর কি, সে নির্দিষ্ট জায়গা থেকে রাত্রেবেলায় 11:30টার সময় ওরা বাসে উঠেছিল। 5টার সময় ওরা দীঘাতে নেমেছে। যেহেতু ওই যে বললাম সাডেন প্ল্যান, তাই কিন্তু ওরা হোটেল আগে থেকে বুক কিছুই করেনি। ওরা জানে যে ওখানে গেলে হোটেল পেয়ে যাবে, কিন্তু ওরা গিয়েছিল একদম পিক টাইমে। তো সেখানে যখন ওরা পৌঁছলো, তখন কিন্তু সত্যি একটা টোটোওয়ালা ওদের হঠাৎ করে সামনে চলে আসলো। এমনি অন্ধকার ছিল, লোকজন কিন্তু ছিল, এমন না যে ফাঁকা ছিল জায়গাটা। এবং সেখানে অনেকেই লাগেজ নিয়ে ছোটাছুটি করছিল, তার মানে নিশ্চয়ই ওরাও বাসে করে এখানে এসেছে এবং ওরাও হয়তো হোটেল দেখছে বা হোটেল বুক করা আছে, সেখানে যাচ্ছে। মোটামুটি রাস্তাঘাটে লোকজন আছে, মোটামুটি লাইটিং এখনো রয়েছে, যেহেতু রাত তখনও ছিল। এবং সেই সময় এক টোটোওয়ালা ওদের সামনে এসে বলে যে দাদা, আপনাদের কি হোটেল লাগবে? ওরা একটু ইতস্তত করে যে উঠবো টোটোতে, ও বলতে পারবে। তারপরে আবার ভাবছে যে উঠেই পড়ি, যেহেতু লাগেজ রয়েছে, কোথায় বা হাঁটবো। আর দীঘাতে ছেলেটি আগে এসেছে, কিন্তু অনেক আগে এসেছে, অনেক বছর আগে, ছোট ছিল, অতটা চেনাশোনা এখনও দীঘাটা হয়নি। এবার যেহেতু চেনাশোনা না হলেও যে কোনো জায়গায় গিয়ে এখনও যে কোনো মানুষই সেটেল হয়ে যেতে পারে, আর অতটা অসুবিধাও হয় না। তো ওরা ভাবলো যে এতটা ঘোরাঘুরির কোনো দরকার নেই। টোটোওয়ালাকে জিজ্ঞেস করলো, ঠিক আছে তুমি কতই হোটেল দিতে পারবে? তখনও বলল, দাদা দেখুন এখন তো পিক টাইম, তো এখন কিন্তু হোটেলের একটু দাম বেশি আছে। বলছে কত আছে হোটেলের মানে দাম? বলছে হোটেলের দাম কিন্তু 1100-1200 সব থেকে মিনিমাম, আর তারপরে কিন্তু 2000ও আছে। বলছে না না, আমাদের অত বাজেট নেই, আমরা অত খরচ করব না, আমরা খুবই কম বাজেটে দীঘায় এসেছি, 3 দিন এখানে থাকবো, আমরা কিন্তু অত টাকার হোটেল দেখবো না। ঠিক আছে চলো দেখি 1100-1200 হোটেলটা কেমন হয়। তখন ওই ছেলেটি কি করলো, টোটোওয়ালা ছেলেটি রাজবাড়ি বলে জায়গাটা রয়েছে, ওইখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে যে দাদা আমি কাছেই নিয়ে যাব, 10 টাকা আমাকে দিলেই হবে, কিন্তু যদি হোটেল পছন্দ হয় তাহলে খুশি হয়ে যা দেবেন দেবেন চা খাওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। বলছে ঠিক আছে, আগে তো চলো হোটেল আগে পছন্দ হোক। এবার রাজবাড়ির ওখানে একটা হোটেলে নিয়ে গেছে। হোটেলে নিয়ে যাওয়ার পরে ওখানে বলছে যে 1500 টাকা। ছেলেটি বলল যে 1100-1200-র মধ্যে হয়ে যাবে, কিন্তু ওখানে বলছে 1500। আর সব থেকে বড় কথা, ওরা 1500-র মধ্যে কোনো হোটেলই দেখবে না, ওদের বাজেট ছিল 4 থেকে 500 বা 600 টাকার মধ্যে। ঠিক আছে, এটা সত্যি কথাই আর কি। এবার ওরা তখন ভাবছে যে এত দামি হোটেল নিয়ে আমি কি করব, পার ডে 1500। আর সত্যি বলতে এখান থেকে মানে ভিউটা তো ভালো নয়,
সি দেখা যাচ্ছে না, সির পাশেই মানে সমুদ্রের পাশেই কিন্তু ওটা, বেশি দূরে কিন্তু নয়। আপনারা তো অনেকেই হয়তো গেছেন, আপনারা জানবেন ব্যাপারটা। তো ওরা তখন ভাবলো যে এখান থেকে তো সমুদ্র দেখা যাচ্ছে না, আর যেখানে সমুদ্র দেখা যাচ্ছে না সেখানে আমার থেকে কি লাভ এত টাকা দিয়ে। তখন ওইখান থেকে হোটেলটা দেখে আসার পরে, আর সত্যি বলতে ওদের হোটেলটা অতটা পছন্দ হয়নি। ওরা সেখান থেকে বেরিয়ে এসে বলছে আমরা এখান থেকে অন্য কোথাও যেতে চাই, তুমি কি নিয়ে যেতে পারবে? বলছে হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তো নিয়ে যেতে পারবো। আর সত্যি বলতে ওরা বলছে যে আমাদের তো এখানে বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে এমন না যে সি ভিউ আমরা পাচ্ছি, কিছুই তো পাচ্ছি না। তো তুমি একটা কাজ করো, যদি পারো ভেতরের দিকে নিয়ে চলো, কিন্তু একটু কম রেঞ্জের মধ্যে। আর যদি না পারো তাহলে আমাদের ছেড়ে দাও, আমরা একটু খুঁজে খুঁজে দেখে নেবো, এখন একটু আশেপাশে কোথাও বসি, একটু চাটা কিছু খাই, তারপর রেস্ট নেওয়ার পরে আমরা দেখে নেব হোটেল, অসুবিধা হবে না। বলছে তখন মানে ছেলেটি বুঝতে পেরেছে যে না না, এই তো হাতছাড়া হয়ে গেল, এখন যদি চলে যায় তাহলে হয়তো আমি কমিশন পাবো না, এদের কাছ থেকে কমিশন নেব, আবার যে হোটেল আর কি এরা ঠিক করবে সেখান থেকে কমিশন নেব। তখন ছেলেটা বলছে ঠিক আছে দাদা, আমার চেনা জানা এক জায়গায় আছে, সেখানে কিন্তু একটু কমে হতে পারে, ঠিক আছে আপনাদের সামনেই ফোন করছি। কিন্তু ফোন করার আগে ছেলেটি কিন্তু একটু মেসেজে কথা বলে নিয়েছিল। কিন্তু এর মধ্যে আবার এই ছেলেটি এবং মেয়েটি কিন্তু একে অপরের সাথে কথা বলছিল, হোটেল বিষয়ে কথা বলছে, কিন্তু দেখতেও পারছে ফোনে কিছু করছে, সে করতেই পারে, ওর ব্যক্তিগত ব্যাপার, হয়তো দেখছে, ফোন নাম্বার খুঁজছে, কিন্তু লেখালেখিও কিছু করছিল, ওরা বুঝতে পেরেছে। কিন্তু কিছু তো আর বলার নেই, এটা ওর ফোন, ওর ব্যাপারও কি করবে না করবে। কিন্তু তারপরেই হঠাৎ করে ওদের সামনে এসে বলছে ঠিক আছে দাদা, আমি এক জায়গায় ফোন লাগাচ্ছি, আমি লাউডেই কথা বলবো, আপনারা শুনবেন, হ্যাঁ আমি কিন্তু কিছু বলছি না, কমিশনার কিন্তু আমার কোনো ব্যাপার নেই। তো ঠিক আছে ফোন লাগান। এবার ফোনটা করার পরে ওরা না ওদের ভাষায় কথা বলছিল, কিন্তু ওদের যে ভাষাটা ওটা কিন্তু পুরোপুরি না বুঝলেও অল্প অল্প বোঝা যায় যে কি কথা বলছে। মানে 600কে আমি, ওরা মানে এক্স্যাক্টলি এখন বলতে পারছে না কি বলেছিল, মানে ছ ছ মানে কিটা করে বলছিল, বোঝা যাচ্ছে। তখন মানে কথা হয়েছে যে 600 করে বলছে। ছেলেটিও বলল, মানে টোটোওয়ালা ছেলেটি বলল যে দাদা 600 করে বলছে, আপনি যাবেন? বলছে হ্যাঁ হ্যাঁ যাওয়া যেতে পারে। কোথায়? বলছে দাদা বেশি দূরে নয়, এই যে অমরাবতী পার্ক আছে ওই পাশে রাস্তাটা থেকে অনেকটা ভিতরে যেতে হবে কিন্তু। বলছে ঠিক আছে, ভিতরে যেতে আমাদের সমস্যা নেই, আমরা হেঁটে হেঁটেই নয় ঘুরবো, রাস্তা দেখতে সমস্যা কি আছে, তোমার কি কোনো সমস্যা আছে? ছেলেটি তার ওয়াইফকে জিজ্ঞেস করে, বলছে না না কোনো সমস্যা নেই। সেইভাবে টোটোটা আবার করে ঘুরলো, উল্টো দিক থেকে ঘুরে ছেলেটি আবার অমরাবতীর পার্কের, মানে অমরাবতীর পার্কের যে মেন গেট সেই রাস্তা না, কিন্তু পরের রাস্তাটা বলছি যেখানে বাস দাঁড়ায়, তো সেখান থেকে ওরা আরো ভিতরের দিকে গেল, যাওয়ার পরে একটা হোটেল পেলো, মানে খুব কাছাকাছি নয়, একটু ভেতরে আর কি। সেখানে যাওয়ার পরে একটা হোটেল, তো হোটেলে ঢোকার পরে মোটামুটি কিন্তু খারাপও নয়, 3 তলা একটা হোটেল। সেখানে ওরা ভেতরে গেল, তখন মোটামুটি 5:30 মতো বেজে গেছে, তারও একটু বেশি বা কম হতে পারে। ওরা ভিতরে গিয়ে দেখলো যে লোকজন আছে, কিন্তু ওখানে যাওয়ার পরে ওরা বলছে যে দাদা 650 করে রেট। বলছে 650 করে রেট? আর টোটোওয়ালা কিন্তু ভিতরে ঢোকেনি, ও কিন্তু বাইরে দাঁড়িয়েছিল। 650 করে রেট কেন বলছেন? বলে দিল তো 600 টাকা করে। বলছে কে বলছে? তখন ওই দাদারা বলছে যে কেন, আপনার সাথে তো কথা হলো, আমাদের সামনে লাউডে কথা হলো। বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেবেন 600 করে, কিন্তু সুইপারের জন্য কিন্তু 20 টাকা দিতে হবে এক্সট্রা। বলছে ঠিক আছে 20 টাকা এক্সট্রা দেবো, কোনো চাপ নেই। তো সেইভাবে ওরা 3 দিন থাকবে, বলছে পুরো টাকাটা পে করতে হবে। ছেলেটি বলছে না পুরো টাকা তো পে করবো না, আমরা 1000 টাকা পে করছি, আর পরে পে করে দেবো একবারে। ওদের আইডেন্টিটি কার্ড দিতে হলো, দিল। আর এর মাঝখানে কিন্তু যখন কথা হচ্ছিল লাউডে, তখন কিন্তু ওরা আরেকটা কথা, মানে ওরা বলতে ওই হোটেলের যে ছেলেটি আর কি, সে কথা বলছিল ছেলেটির সাথে, টোটোওয়ালা ছেলেটির সাথে কথা বলছিল যে সমস্ত কিছু এমনি ঠিকঠাক আছে তো, আইডেন্টিটি কার্ডটার বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আছে, এটুকু কিন্তু বলেছিল। এবার তখন ওই ছেলেটি ফোন রাখার পরে বলেছিল যে এর হোটেলটা কিন্তু খুব ভালো হোটেল, আসলে কোনো ব্যাচেলারদের ঢুকতে দেয় না, কোনো অনেকে তো আছে ছেলে মেয়েটে নিয়ে আসে, তো সেই সব দিয়ে কিন্তু ঢুকতে দেয় না, কোনো চাপের ব্যাপার না, হোটেলটা কিন্তু খুব ভালো হোটেল। তখন জিজ্ঞাসা করেছিল এই দাদাটা যে হোটেল ভালো, সমস্ত কিছু ঠিক আছে, তাহলে আমাদের আগে বলনি কেন, এখানে নিয়ে যেতে পারতে, আমরা তো বলেছিলাম যে আমাদের বাজেট কম। বলছে না না দাদা, একটু ভেতরের দিকে তো ওই কারণে, একটু হাঁটা পথ আছে। বলছে হাঁটা পথ আছে, অসুবিধা কি আছে, আমি তো বলেছিলাম যে ভেতরে হলে সমস্যা না, আমার কিন্তু বাজেট কম আছে। তো সেইভাবে কথাবার্তা হওয়ার পরে ওখানে গেল এবং 600 টাকায় সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল, আইডেন্টি কার্ডও জমা দিল। এবার একটা কথা আমি মাঝখানে বলছি, কথাটা হচ্ছে যেহেতু বললাম পিক টাইম, সমস্ত হোটেল কিন্তু বুক হয়ে যাওয়ার কথা। এই যে আমি বলছি না যে ওই বাস স্ট্যান্ড থেকে অনেকটা, বাস স্ট্যান্ড মানে কিন্তু বুঝতে পারছেন মেইন বাস স্ট্যান্ড কথা বলছি না, ওই যে মেইন মোড়, ওখানে কিন্তু বাস দাঁড়ায়, টিকিট কাউন্টারও ওখানে আছে। তো সেখান থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয়, মানে ওখান থেকে যেহেতু সমুদ্র থেকে দূরে তাই বলছি আর কি, ওখান থেকে মোটামুটি একটু দূর আছে, কিন্তু সেখানে অনেকগুলো হোটেল আছে।
তো সেই হোটেলের প্রত্যেকটা হোটেলই পুরোপুরি বুক থাকার কথা, যেহেতু পুরো পিক টাইম। এইবার ওইখানে কিন্তু লেখাও রয়েছে যে চেক আউট হবে 9:30 এবং চেক ইন 10:30, এটা লেখা রয়েছে। তখন ছেলেটি মেয়েটি বলছে ঠিক আছে, তাহলে আমরা কি এখানে বসতে পারবো নাকি আমাদের বাইরে গিয়ে কোথাও বসতে হবে, 10:30টার সময় আমাদের ঢুকতে হবে, যেহেতু আপনাদের নিশ্চয়ই হোটেল বুক আছে। বলছে না না দাদা, একটা রুম ফাঁকা আছে, অসুবিধা কিছু নেই, আপনারা একটা কাজ করুন, আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি, আপনারা এখন থেকেই থাকতে পারেন, আপনাদের এই টাকাটা দিতে হবে না। কারণ অনেক হোটেলে কিন্তু এরকম ব্যাপার রয়েছে যে আমি যদি আজকে সকাল থেকে থাকি ওই টাইম পর্যন্ত 4 ঘন্টা থাকি, তাহলে কিন্তু আমাকে পুরো দিনেরই টাকাটা পে করতে হবে। তো সেটা ওরা বললো যে না, করতে হবে না, আপনারা যেতে পারেন আর কি, থাকতে পারেন। তো সেইভাবে টোটোওয়ালাকে এক্সট্রা 100 টাকা দিল, যেহেতু 10-20 টাকা হয়েছিল সেখানে 100 টাকা দিয়েছিল। আর সেখানে হোটেল থেকে কোনো কমিশন খাবে কি খাবে না ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওটা ভাবার বিষয় নয়। ওরা কি করলো যে ওরা খুশিও হলো যে যাক ভালো হলো, আমরা এই সময় এসে ফ্রেশ ট্রেশ হয়ে যেতে পারবো, সমস্যা হবে না, হোটেলও পেয়ে গিয়েছি। ওরা কি করলো, হোটেলে পৌঁছলো। কিন্তু হোটেলে যখন ওরা ঢুকলো, এটা কিন্তু 2nd ফ্লোর, পুরো উপরতলা, সেখানেই পুরো কোণার একটা রুম। কিন্তু যখন সেই রুমে ওরা প্রবেশ করে তখন কিন্তু ওদের একটু অন্যরকম লেগেছিল, কারণ ওর সামনে যে একটা লাইট ছিল সেই লাইটটা কিন্তু একটু ডিস্টার্ব করছিল, একটু অন্যরকম হচ্ছিল। এবার যেহেতু ছেলেটা আগে ইঞ্জিনিয়ারিং পড়েছে, রেলে চাকরি পেয়েছে, এখন তো সরকারি চাকরি, কিন্তু আগে যেহেতু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে এবং সেটা ইলেকট্রনিক্স নিয়েই, কিন্তু ইআই বা কিছু আমি ভুল বলতে পারি, সেটা নিয়েও কমপ্লিট করেছে সেই দাদা, তো এই ব্যাপারে কিন্তু জানে। তো ভেবেছে যে হয়তো লাইটিংয়ের কোনো প্রবলেম হবে বা হয়তো কোনো লুজ কানেকশনও হতে পারে, সে ঠিক আছে, অত ভাবার বিষয় নয়। তখন দাদা এবং তার ওয়াইফ ঢুকে গেল সেই রুমের ভিতরে। কিন্তু এর আগে একটা কথা বলি, যখন ওই হোটেলে আর কি সমস্ত কথাবার্তা হচ্ছিল না, সেই সময় কিন্তু আরও 6 জন মানুষ এসছিল। 6 জন মানুষ বলতে 2 বন্ধু, তাদের ওয়াইফ এবং তাদের একটা করে ছেলে মেয়ে, একজনের একটা ছেলে একজনের একটা মেয়ে, তারাও কিন্তু ঢুকেছিল এবং তারা কিন্তু মুসলিম ছিল, যেহেতু ওরা বোরখা পরেছিল। ওটা নিয়ে কোনো বিষয় নয়, কিন্তু যেহেতু পরবর্তীকালে কিছু ঘটনা ওদের সাথেও ঘটবে, আমি সেটা নিয়ে বলছি আর কি। তো ওরাও চলে গেল রুমে, ওদের কিন্তু 1st ফ্লোরে, দোতলায়। আর এই যে যারা গেছে দাদা এবং দিদি, ওদের কিন্তু 2nd ফ্লোরে। এবার ওরা উপরে রুমে গেছে, রুমে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে ওরা বলছে যে এখন আর হবে না, সূর্য তো উঠেও গেছে, আর এখন তাহলে একটা কাজ করে রেস্ট নিই, আমরা 10টার দিকে তারপরে নয় বেরোবো। ওরা কিন্তু সেই রুমে শুয়ে 4 ঘন্টার মতো একটা বড়সড় ঘুমও দিয়ে দিল। কিন্তু এই 4 ঘন্টার মধ্যে ওদের দুজনেরই মনে হয়েছে যে ঘরের মধ্যে কি কেউ একবার প্রবেশ করেছিল, কেউ নিশ্চয়ই ঘরের মধ্যে একবার এসেছিল, কারণ ওরা ফিল করতে পেরেছে এবং সে ভিতরে এসে কোনো কথাও বলেছিল, কিছু একটা বলেছিল, সেটা রুডলি ভাবেই বলেছিল, কিন্তু কি কথা ওরা বুঝতে পারছে না। ওদের এতটাই গভীর ঘুম হয়ে গিয়েছিল, দুজনে চাইলেও কিন্তু চোখটা মেলতে পারছিল না, এতটাই ওদের শরীরটা খারাপ লাগছিল। এবার ওরা কিন্তু দুজনেই ভেবেছিল যে ওরা তো খুব ক্লান্ত, বাস জার্নি করে এসেছে, কষ্ট অবশ্য হয়নি, এসি বাস থাকার দরুন স্লিপারে এসছে, কিন্তু তবুও জার্নি তো হয়েছে, সেই কারণে হয়তো ঘুমিয়ে গেছে এবং চোখটা মেলতে পারছে না। কিন্তু যখন দুজনেই ঘুম থেকে উঠলো, ওরা কিন্তু একটু সিকিউরিটি নিয়ে একটু ভয় পাচ্ছিল যে ভেতরে কি সত্যি কেউ আসলো, যেহেতু আমি মনে করছি যে এসেছিল, তুমিও মনে করছো যে এসেছিল, তাহলে নিশ্চয়ই কেউ এসেছিল। আর কিভাবে ঢুকলো, ঢোকা তো পসিবল নয়, তাহলে তো এখানে থাকা সত্যিই খুব দুষ্কর। যেহেতু ওদের মনে একটা ভয় রয়ে গেছে যে হতেই পারে, ওরা সেখান থেকে ঘুম থেকে উঠেই সোজা দুজনেই চলে গিয়েছিল নিচে, আর গিয়ে বলেছিল যে আমাদের রুমে কেউ একজন গিয়েছিল, আমরা দুজনেই এটা বুঝতে পেরেছি। বলছে বুঝতে পেরেছেন, কি করে যাবে দাদা, সেটা সম্ভবই নয়, কারণ দরজা সমস্ত কিছু তো বন্ধই রেখেছিলেন নিশ্চয়, তাহলে কি করে যাবে। বলছে না দাদা, গিয়েছিল, আমি শিওর এবং আমরা শিওর যে সত্যি কেউ রুমের মধ্যে প্রবেশ করেছিল। বলছে দাদা একবার চেক করতে পারেন, আপনি সিসিটিভি ক্যামেরা তো আছে দরজার সামনে, একবার চেক করে দেখতেই পারেন। বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখান। সিসিটিভি ক্যামেরা চেক করানো হলো, কিন্তু সত্যি সেখানে কেউ ছিল না, কেউ প্রবেশ করেনি। ওদের একটা বেশি কথাও শুনতে হলো। ওরা বলেছিল দাদা অনেক কম টাকায় দিচ্ছি, কিন্তু পিক টাইম এত কম টাকায় কিন্তু সত্যি হোটেলে কিন্তু পাওয়া যায় না, আর এটা কিন্তু সমুদ্র থেকে একটু ভেতরে হলেও অসুবিধা কিন্তু কিছু নেই। এখন কিন্তু হোটেলে প্রচুর ভিড় থাকে, অনেকে কিন্তু এই সব একটু দূরের দিকে হোটেল নেয় এবং ভালো টাকাতেই কিন্তু হোটেল নেয়। আপনাদের কম টাকায় দিয়েছি বলে আপনারা কিন্তু যা খুশি তাই হোটেল সম্পর্কে ভাবতে পারেন না। এই কথা বললো। ওরা আর কোনো উত্তর দেয়নি, কারণ উত্তর দেওয়ার জায়গাই নেই। ওরা রুমের ভিতরে চলে আসলো। সেখান থেকে আসার পরে স্নান টান করে ওরা রেডি হয়ে বেরিয়ে গেল। কোথাও আজকে আর যাবে না, ওরা এখন যাবে
সমুদ্রের পাড়ে, নিউ দীঘাতে যেহেতু রয়েছে, ওরা সমুদ্রের পাড়ে একটু যাবে, আর কোথাও যাবে না, আর বাইরেই খাওয়া দাওয়া করবে। ওরা সেইভাবে বেরিয়ে গেল, বাইরে খাওয়া দাওয়া করে একটু সমুদ্র দেখে, যেহেতু অনেক রোদের তাপ ছিল সেই সময়, তাই সেখান থেকে তারা আবার চলে এসেছিল, যেহেতু স্নান করবে না আজকে, স্নান ওরা লাস্ট দিন হয়তো করতে পারে, তো সেইভাবে ওরা আবার রুমে চলে এসছে। কিন্তু রুমে দরজাটা খোলার পরে ওদের সিস্টেমটা কি বলুন তো, ওদের যে হোটেলটা, যে চাবিটা নিয়ে নিলে সমস্ত লাইট অফ হয়ে যায়, আবার চাবিটা সেখানে রেখে দিলে লাইটটা অন হয়ে যায়। তো সেভাবে লাইটটা যখন ওরা অন করলো, ঘরের অবস্থা দেখে ওরা পুরো আশ্চর্য হয়ে গেল। কারণ ওরা কিন্তু 3 থেকে 4টে জামা বের করেছিল, এর থেকে কিন্তু আর জামা বের করেনি, মানে মেয়েটা বেসিক্যালি বের করেছিল যে কোনটা পরবে আর কি। আর ট্রলি কিন্তু সমস্ত সেট করাই ছিল, কিন্তু সেখানে জামা প্যান্ট একটাও ট্রলিতে নেই, সমস্ত জামা প্যান্ট খাটের উপর ছড়িয়ে ছিটে রয়েছে, একটা দুটো ফ্লোরে উপরে রয়েছে। এটা দেখে তো মেয়েটির হাজব্যান্ড রেগে গেল। সে বলছে যে একটা জামা পরবে তার জন্য সমস্ত ট্রলি তোমার খুলতে হয়েছে, তুমি কি করেছো অবস্থা? বলছে আমি তো কিছুই করিনি, আমি 3 থেকে 4টে জামা বের করেছিলাম, তাও টপ, বেশি তো কিছু নয়, আর একটা জিন্সই আমি এনেছি, একটা জিন্সই পরেই আমি 3 দিন কাটাবো আর কি, আর তো কিছু আমি নিয়ে আসিনি, মানে জিন্স আর কি। তাহলে এত কিছু এই জিনিসপত্র যেগুলো আমি এক্সট্রা এনেছি, জগন্নাথ মন্দির যাবো বলে শাড়ি নিয়ে এসছি, চুড়িদার নিয়ে এসছি, রাত্রে দিনে যাব, এগুলো সব এখানে ছড়িয়ে ছিটে মানে কী করে পড়লো? তখন ছেলেটি বলছে তুমিই রেখেছো, কিভাবে পড়লো, মানে এমনি এমনি কি হয়ে যাবে নাকি? তখন মেয়েটি বলছে তুমি সত্যিই আছো, তুমি খেয়াল করোনি যখন আমরা এখান থেকে গেছিলাম, তুমি কি একবারও খেয়াল করোনি? বলছে না, আমি অতটা খেয়াল করিনি, ছেলে মানুষরা অতটা খেয়াল করে না, তুমি নিশ্চয়ই এরকম কিছু করে রেখেছো। মেয়েটা তো পুরো অবাক যে কি বলছে এইসব কথা, আমি তো এরকম কিছুই করিনি। তবুও ভাবছে যে সত্যি সত্যি একা একা তো হতে পারে না এরকম কিছু, নিশ্চয়ই, তাহলে কি আমিই করেছি, আমার কি মনে পড়ছে না? তখন মেয়েটি আবার সমস্ত কিছু গোছালো, গুছিয়ে কিন্তু ট্রলির উপরে রাখলো, রেখে কি করলো, একটু আবার ঘুম দিল, কারণ এরপরে ওরা ওল্ড দীঘাতে ঘুরতে যাবে। কিন্তু এই যে মেয়েটি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই যে ব্যাপারটা হয়ে গেল, তারপরে ঘুরতে গেল, মেয়েটি না কেমন মাথায় যন্ত্রণা করছে, মনে হচ্ছে মাথাটা কেমন ভার ভার লাগছে, মনে হচ্ছে এর আগে মাথায় যন্ত্রণা তার বহুবার হয়েছে, অনেকবার কষ্ট পেয়েছে, জ্বর হয়েছে, কিন্তু এরকম মাথা ভার, এরকম একটা মাথা ঝিনঝিন করা ব্যাপার, এবং মনে হওয়া যে সে একা নয়, তার মাথার ভিতরে অন্য কোনো ব্রেন বসে রয়েছে, এরকম কিন্তু কখনো হয়নি। কিন্তু মেয়েটি ভাবছে যে কখনো হয়নি মানে যে কখনো হবে না এমন তো কোনো মানে নেই, নিশ্চয়ই এত জার্নি হয়েছে, রোদ্রে ছিল এতক্ষণ, সেই কারণেই হয়তো তার মাথাটা এরকম ধরেছে, এরকম একটা অসহ্য যন্ত্রণা, অসহ্য মানে অস্বস্তিকর একটা ফিল হচ্ছে আর কি। তো মেয়েটি ভাবলো ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। মেয়েটি শুয়েছে, কিন্তু যখন মেয়েটি চোখ বুজেছে এবং ঘুম চলে এসেছে অলরেডি, কারণ এখনো কষ্ট শরীরে রয়েছে, তখনই কিন্তু মেয়েটির মনে হয়েছে যে মেয়েটি একা নয়, মেয়েটির যে সূক্ষ্ম আত্মা সেটা তার শরীর থেকে বেরিয়ে গেছে, এবং সেটাও স্বপ্নে দেখছে, এবং সেই আত্মাটা একা নেই, সেখানে অন্য কারো মহিলা আত্মাই তার সাথে রয়েছে এবং তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, এমন ভাব করছে যেন তাকেও ছাড়তে চায় না এবং তাকেও আগলে ধরবে। এখানে একটা কথা বলতে চাই, যেহেতু ঘটনাটা আমাকে তো মেয়েটি পাঠিয়েছে, মানে ওই দিদি পাঠিয়েছে, দিদি আমাকে এটাও বলল, যেহেতু পরিচয় তো গোপনই করছি, অসুবিধা নেই কিছু বলার, তো তখন দিদি বলল যে দেখুন ওরা তো স্বামী স্ত্রী, ওদের মধ্যে তো একটা চাহিদা থাকবেই, আমি জৈবিক চাহিদার কথা বলছি, এটা একটা লিমিটেশন থাকে সমস্ত কিছুর, কিন্তু সেই দিন বা মানে এই যে 3 দিন থেকেছে, আর তারপরে এতদিন আর কি মেয়েটির ভিতরে সত্যি ছিল ওই আত্মা, হ্যাঁ আত্মাই ঢুকেছিল মেয়েটির মধ্যে, এবং সেটা সকালবেলাই হয়ে গিয়েছিল, এবং সেই সময় ওই মেয়েটি না একটু অন্যরকম ফিল করছিল, মনে হচ্ছিল যে মেয়েটি স্বাভাবিক নয়, স্বাভাবিক মানে মেয়েটি নর্মাল নয়, এবং সে শুধুমাত্র তার স্ত্রী নয়, সে অন্য একজন, এবং সে সবার সাথে শারীরিক মানে একটা সম্পর্ক গড়তে চায়, একটা চাহিদা আছে, মানে সেক্সুয়াল যে একটা মানে চাওয়া, সেই চাওয়াটা তার অতিরিক্ত বেড়ে গেছে, মানে এরকম মনে হচ্ছিল তার। এবং এটা দেখে কিন্তু তার যে হাজবেন্ড, তারও কিন্তু একটু অন্যরকম ফিল হচ্ছিল যে এটা কি তার স্ত্রী, এরকম তো কখনোই একটা বছরের মধ্যে দেখেনিও, এরকম তো তার স্ত্রী নয়, তাহলে কি এখানে ঘুরতে এসছে বলে একটু অবাক কিন্তু হয়েছিল, তবুও কিছু বলেনি।
সেখান থেকে আবার বেরোলো ওল্ড দীঘাতে। এবং ওল্ড দীঘায় কিন্তু ওরা গিয়েছিল টোটোয় করে নয়, ফার্স্ট দিন গিয়েছিল নিউ দীঘা থেকে হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে ওল্ড দীঘাতে। এদিকে ছেলেটি তখন বলে উঠলো যে খুব বড্ড ভুল হয়ে গেছে আমাদের এখানে হেঁটে আসা সম্ভব না। আর কত দূর, ওই যে দেখা যাচ্ছে যে লাইটিং রয়েছে ওইখানে রয়েছে, কিন্তু যেতে তো অনেকটা সময় লাগে, আমার তো খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর তুমি হিল পরে এসছো, তুমি হিল পরে কেন এসছো? তোমাকে তো নর্মাল জুতো কিনে দেওয়া হয়েছে, যেগুলো সমুদ্রে নর্মাল বৃষ্টির সময় মানুষে ব্যবহার করে, তুই সে জুতো পরে আসতে। বলছে না, আমি হিলটাই পরলাম, এমনি ভালো লাগে আর কি হিলটা পরতে। বলছে তোমার হিল পরেছো, তোমার পায়ে একদম ব্যথা করছে না? বলছে না, আমার তো পায়ে ব্যথা করছে না। তখন ছেলেটি বলল যে আমি দৌড়েছি, যেহেতু আমি পুলিশের জন্য খাটতাম, আমি দৌড়তাম, রান ছিল, অনেক কষ্ট করতাম, এখনও নিয়মিত জিম করি, তো সেখানে আমার কষ্ট হয়ে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না? আর যেখানে আমাদের জার্নিও হয়েছে। বলছে না না, আমার কোনো কষ্ট হচ্ছে না। ছেলেটি এখানেও অবাক, কারণ এর আগে তো হিল এমন নয় যে পড়েনি, হিল তো আগেও পড়েছে। একটুখানি ঘুরে মেয়েটির কষ্ট হয়ে যেত, পুজোয় ঘুরে কষ্ট হয়ে যেত, ফোসকা পড়ে যেত, আর এখানে আসবে বলে শুধুমাত্র জগন্নাথ মন্দিরে যাবে শাড়ি পরে, তাই একটা হিল নিয়ে এসছে, আর বাদ বাকি কিন্তু জুতো নিয়ে এসছে। সেই জুতো না পরে সে হিল পরে এসছে এখানে, আর তার হাঁটতে নাকি একটু কষ্ট হচ্ছে না। এটাও তো একটা অবাক করার বিষয়। ওরা ওল্ড দীঘাতে গেল। এবার এখানে আসার পরে কিন্তু মেয়েটি একটা কথা বলেছিল, এবং বলে তো ছিলই, আর ছেলেটিও জানে তার ওয়াইফ কিন্তু খাবার দাবারের দিক থেকে খুব একেবারে হিসেবি এবং খুব চুজি। আগেই বলে দিয়েছিল মেয়েটি যে আমি কিন্তু সমুদ্রের পাড়ে ওইসব মাছ খাবো না, কারণ আমার খুব গন্ধ লাগে, আমি মাছটাই তো গন্ধ লাগে। আর সবার মুখে শুনেছি যে সমুদ্রের পাড়ে মাছে নাকি খুব গন্ধ, একেবারে শুটকি মাছের মতো গন্ধ বেরোয়। সত্যি কথা যেটা, মেয়েটা বলেই দিয়েছিল, ভালো কথা। কিন্তু সেখানে যাওয়ার পরে মেয়েটি না কেমন যেন শুকছে। একটা জিনিস লক্ষ্য করেছে তার হাজবেন্ড, যে মেয়েটি সমুদ্রের যে জল, সমুদ্রের যে একটা সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, এটা দেখার বদলে মেয়েটি কিছু শুকছে। মেয়েটি কি শুকছে? ছেলেটা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এদিকে তাকাচ্ছ, তুমি নাকটা ওরকম করছো কেন? বলছে না না, কোথায় মাছ, মাছের দোকানটা কোথায় গো, এখন অনেক দূরে তাই না? বলছে আজব তো, তুমি মাছ খাবে? বলছে হ্যাঁ খাবো তো, তাড়াতাড়ি চলো না। পুরো একদম অপোজিট। তার ওয়াইফ যেরকম, তার থেকে কিন্তু পুরো অপোজিট বিহেভ করছে তার ওয়াইফ। যাই হোক, হতেই পারে, খেতে হয়তো ইচ্ছে করছে, মন হয়তো বদলে যেতেও পারে। তো সেইভাবে ওরা হাঁটতে হাঁটতে পুরো মার্কেটে গিয়ে পৌঁছলো, এবং সেখানে কিন্তু মাছের গন্ধ সত্যি বলতে বেরিয়েও গেছে। আর যখন পুরোপুরি মাছের গন্ধ বেরিয়ে গেছে, তখনই কিন্তু মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। দৌড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, খুঁজছে, গন্ধে গন্ধে সে খোঁজার চেষ্টা করছে দোকানটা কোন জায়গায়। একটা নাকি ভুট্টার দোকান বসে তার সামনে থেকে, সেখানে যেতে হয়, এবং সেখানে গিয়ে মেয়েটির কথা নেই, বার্তা নেই, কোনো কিছু নিয়ে, টাকা পয়সা নিয়ে কোনো কথাবার্তা কিছুই হলো না। ওখানে গিয়ে সালমান মাছটা, যে মাছটা হয় আর কি, সেই মাছটা নিয়ে মেয়েটি মুখে হয়তো দেবে, কিন্তু কিছু একটা ভেবে তার হাজবেন্ডের দিকে তাকিয়েছে, হয়তো কিছু বুঝেছে যে এই বিহেভটা করা আমার ঠিক হয়নি, এটাও কি করছিল, এটা হয়তো রিয়েলাইজ করেছে কোনোভাবে। তো সেভাবে বলছে, শোনো না, বলছি কি, এই মাছটা না আমি খাবো, এটা ফ্রাই করবে রাইট? বলছে হ্যাঁ ফ্রাই করবে। কিন্তু তুমি কি বিহেভটা করলে? এবার ছেলেটা রেগে গেছে, ছেলেটার আর মনে হচ্ছে না, অবাক করার কোনো কিছু মনে হচ্ছে না ছেলেটা, ঠিক আছে? ওর খুব রাগ হচ্ছে যে এই মেয়ে কিরকম বিহেভ করছে, খুব ইনসাল্টেড ফিল হচ্ছে ওখানে দাঁড়িয়ে। তখন ছেলেটি বলল যে ওকে হাতটা দিয়ে টেনে মাছটাকে রাখালো, ওকে দিয়ে রাখালো, তারপরে হাতটা ধরে নিয়ে আসলো এদিকে, এসে বলছে যে তুমি কি বিহেভ করছো, এত সিন ক্রিয়েট করছো কেন, কি হয়েছে, সমস্যাটা কি হয়েছে, তুমি তো এরকম নাও, তুমি এরকম করছো কেন? এবার এই যে রেগে রেগে কথা বলছে, আরো দুই একটা হয়তো কথা বলেছে, বাড়তি কথা ছেলেটা, বাজে কথাও বলেছে। তো সেটা শুনে মেয়েটিরা রেগে গেছে, আর বলছে যে খাবো না, মাছ তো আমি খাবোই, মাছ তো খেতেই হবে, মাছ খেতেই তো আমি এখানে এসেছি, কত সুন্দর মাছের গন্ধ। ছেলেটা না কেমন একটা লাগছে যে তার ওয়াইফ তো এরকম নয়, ওয়াইফ কি, তার গার্লফ্রেন্ড, 12 বছরের সম্পর্ক না, ছোট থেকে বড় হওয়া একসাথে, সমস্ত কিছুই তারা একে অপরের জানি, তো জানি যে মেয়েটি কিরকম, ও তো এরকম নয়, আর সে মাত্র একদিনে চেঞ্জ হয়ে যাবে, এটা তো হওয়ার কথা নয়। কিছু কি হলো, ওর কি হয়েছে? কোনো কিছু তো কিছু বুঝতে পারছে না, কোনো সমাধান তো পরের কথা, সমস্যায় তো খুঁজে পাচ্ছে না।
তখন ছেলেটি বললো ঠিক আছে তোমাকে মাছ খাওয়াও। এবার যে বকেছে না, এবার এটা মানে বলে ওর খারাপ লাগছে, যেহেতু জানে ওর ওয়াইফ এরকম না, নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, ওর কি খেতে ইচ্ছা করছে বা অন্য কি কোনো প্রবলেম হলো। তখন বললো ঠিক আছে দাদা সালমান মাছ কত করে জিজ্ঞেস করার পর বলছে ঠিক আছে ফ্রাই করে দিন। খেলো। এবার সেখান থেকে একটুখানি নেওয়ার পরে না ছেলেটা খেতে পারলো না। ছেলেটার ইচ্ছে ছিল যে পমফ্রেট মাছ বা কিছু খাবে ওখানের, আর যে কি চিংড়ি না কি বলে টাইগার চিংড়ি হয়তো, সেই চিংড়িটা খাবে। ছেলেটি নিল, যেহেতু ওই মাছটা কিন্তু খেতে পারলো না, মানে ওর মানে বমি পাচ্ছিল লিটারালি, সেখান থেকে মাছটা নিল, সেগুলো খেলো, সেগুলোর ভালো লেগেছে, কিন্তু এই মাছটাও খেতেই পারলো না, এতটা গন্ধ। আর যে মেয়েটা মাছ কখনো খেতে ভালোবাসে না, সেই মেয়েটা নাকি এই মাছটা গপগপিয়ে পুরোটা খেয়ে নিচ্ছে। এটা দেখে কিন্তু মানে তার হাজবেন্ড তো অবাক হয়েইছে, উপরন্তু সেই দোকানের যে ছেলেপেলের তারাও কিন্তু অবাক হয়েছে, কারণ তারাও ভাবছে সালমন মাছ খাওয়া কিন্তু সবার পক্ষে পসিবল নয়, একটা গন্ধ কিন্তু সত্যিই বেরোয়, তাহলে মেয়েটি কিভাবে এরকম মাছ খেয়ে নিচ্ছে। অবাক হয়ে তাকাচ্ছিল, এবং সে তাকানোটা লক্ষ্য করেছে এই দাদা। লক্ষ্য করার পরে বলছে যে মানে তার ওয়াইফকে বলছে তুমি ঠিক আছো তো, তুমি মাছটা খাচ্ছ, তোমার গন্ধ বেরোচ্ছে না? বলছে না না আমার তো খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। নিমেষের মধ্যেই মাছটা শেষ করে ফেললো তার ওয়াইফ, এবং তাকে দেখে মনে হচ্ছে যে ও আরও সব মাছ খেয়ে নিতে পারবে। কেমন যেন লোভী দৃষ্টিতে তাকাচ্ছে মাছগুলোর দিকে। এটা দেখে কিন্তু কারোরই ভালো লাগছে না, কারণ আশেপাশে কিন্তু অনেকেই চেয়ারে বসে মাছ খাচ্ছে। তখন ছেলেটি আর কিছু বলতে পারলো না, ছেলেটির খুব অদ্ভুত লাগছিল। সঙ্গে সঙ্গে টাকাটা পে করে ছেলেটি তার ওয়াইফকে নিয়ে ওই মেইন রোডে আসলো। এইবার আর হেঁটে যাওয়া যাবে না, টোটোয় উঠলো এবং রুমে ঢুকলো। রুমে ঢোকার পরে ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করলো যে কিছু কি খাবে, তাহলে অর্ডার দেবো, এখানে কিন্তু অর্ডারও দেওয়া যায়। বলছে হ্যাঁ খাবো তো, মাছ খাবো, মাংস খাবো, মানে কেমন লোভী লোভী একটা ভাব করছে মেয়েটি। যাই হোক, ছেলেটি কিন্তু রাগও হচ্ছে। মানে মেয়েটি বলল যে আমাকে পরেও বলেছে যে ওর খুব রাগ হচ্ছিল, প্রচণ্ড রাগ হচ্ছিল। ও হয়তো আমাকে খারাপও ভাবছিল, কিন্তু ও এটাও ভাবছিল যে এরকম কিন্তু ওর ওয়াইফ নয়। সেই দিন আর মাছ মাংস কিছু অর্ডার করেনি, ওরা চাউমিন অর্ডার করেছিল, মিক্স যে চাউমিনটা হয় ওটা অর্ডার করেছিল, 2 প্লেটই অর্ডার করেছিল। অর্ডার করে ওরা খেয়েছিল, আর সাথে লেমন যে চিকেনটা হয় সেটা নিয়েছিল, ওরা খেয়েছে ওটা। এবার লেমন চিকেন নিয়ে গল্প আছে। যখন লেমন চিকেনটা এসেছিল 6 পিস মতো দিয়েছিল, 6 পিসের মাত্র একটা পিস খেতে পেরেছিল ছেলেটা। আর যেখানে আগে হলে মেয়েটি 1 পিস খেলে ছেলেটি 3 পিস তো খেয়ে নিতই, আর এখানে ছেলেটি 1 পিস খেলো, মেয়েটি 5 পিস খেলো, মানে ওইটুকু টাইমের মধ্যে মেয়েটি 5 পিস কমপ্লিট করে ফেললো। ছেলেটি পুরো অবাক, এ তার স্ত্রী কোনো মতেই হতে পারে না। যে স্ত্রী তেমন খেতে পছন্দ করে না, ভালোবাসে বিরিয়ানি খেতে, খুব ভালোবাসে, অনেক কিছুই খেতে ভালোবাসে, কিন্তু তার একটা লিমিটেশন আছে, কিন্তু এরকমও কেন করছে। আর সেই রাত্রেও মেয়েটি পুরো কামুক হয়ে গিয়েছিল, এবং যেটা আর কি মেয়েটি স্বভাব বিরুদ্ধ এমন করছিল যেন মেয়েটি, আমি মানে ওয়ার্ডটা ইউজ করতে পারছি না, মেয়েটি এরকমভাবেই বললো আমাকে যে আমি সত্যি ওরকম বিহেভ করছিলাম, ওই বাজে যে ওয়ার্ডটা, সেই মানে মানুষদের মতোই আমি বিহেভ করছিলাম। আমি জানি না এটা কেন করছিলাম। সেই রাতে আমি ভয়ানক রকম একটা দৃশ্য দেখিয়েছিলাম, এবং মনে হচ্ছিল যে আমি সত্যি এরকম নই, আর আমাকে দেখেও ভয় পাচ্ছিল। পরের দিন সকাল হলো, মেয়েটির কিন্তু আর মাথা যন্ত্রণা লাগছে না। মেয়েটি বলছে যে আমি কি করেছি আমি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে যে মাথা যন্ত্রণা লাগছে না, এবং আমি হয়তো কোনো কিছুর মধ্যে মিশে গেছি, আমার এখন কোনো কষ্ট হচ্ছে না। মনে হচ্ছে যদি আমাকে কেউ খেতে দেয় অনেক বেশি বেশি করে, এবং এটা আমিষ হবে, মাছ হবে, মাংস হবে, আমি নিমেষেই খেয়ে ফেলতে পারবো, এবং আমাকে শুধুমাত্র একটু মানে ভালোবাসতে হবে, কাছে আসতে হবে। আমার আর কোনো চাহিদা নেই, কোনো রাগ নেই, কিচ্ছু নেই, আমার এইটুকুই চাই। আবার আমার এটাও মনে হচ্ছিল যে আমার ভিতরে যে আছে শুধুমাত্র সে নই, আমি একজন যে মানুষ আগে ছিলাম সেও আছি, এবং সেই রোলটাও আমাকে প্লে করতে হবে। আমি যেন কেমন একটা নাটকের চরিত্র হয়ে গিয়েছিলাম, নিজেরই মনে হচ্ছিল আমাকে আমার ব্রেন বা আমার মন বা অন্য কিছু আমাকে দিয়ে করাচ্ছিল। পরের দিন সকালবেলায় ওরা তালসারি যাবে, উদয়পুর যাবে, মানে এটা ঠিক হয়নি, আসলে তো কোনো প্ল্যান ছিল না। ওরা ওখান থেকে বেরিয়েছে, ওই যে মেইন রোড ওখানে এসেছে, আসার পর ওরা ভাবছে মোহনায় যাবে। তো সেভাবে মোহনায় যখন যাবে, একজন টোটোওয়ালা বলল দাদা এখন মোহনায় যাবেন, লেটও তো অনেক হয়ে গেছে, মোহনায় সকালবেলা গেলে ভালো হয়, মাছ দেখতে পারতেন অনেক। তো বলছে হ্যাঁ তাও ঠিক।
আচ্ছা ঠিক আছে, কোথায় যাওয়া যাবে? দাদা উদয়পুর যাবেন? বলছে কত দিতে হবে? বলছে দাদা শুধুমাত্র কিন্তু উদয়পুরে আমরা মানে নিয়ে যাব না, অনেক কিছু দেখাবো। উদয়পুরের যাওয়ার সময় অনেক মন্দির আছে, মন্দির দেখাবো, তালসারি দেখাবো, তারপরে আরো অনেক জায়গায় আমরা নিয়ে যাব, বিচে নিয়ে যাব, ভালো লাগবে আপনাদের। বলছে কত দিতে হবে তাই বলুন। তখন সে টোটোওয়ালা বলল, দাদা আমাদের 250 টাকা দিলেই হবে, দুজনের যাওয়া আসে 250 টাকা। বলছে না না, আমরা এত দিতে পারবো না। সেইভাবে ওরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেছে, মানে উদয়পুরের দিকে আর কি, সামনের দিকে এগিয়ে গিয়ে আর টোটোওয়ালাকে জিজ্ঞেস করছে, অটোওয়ালাকে জিজ্ঞেস করছে, কিন্তু যে দুজন, ওরা 4জন আসেনি, এসেছে 2জন, তাই কিন্তু খুব সমস্যা হচ্ছে। কিন্তু সেই সময় হঠাৎ করে ওরা লক্ষ্য করে যে ওই যে মানে মুসলিম যারা এসেছিল না, দুজন কাপল, তাদের মানে দুজন মানে মানে ছেলে মেয়ে আর কি, তারা আবার ওখানে এসছে, ওরাও যাবে। প্রথমে কেউ কারোর সাথে কথা বলেনি, কিন্তু সেই মুহূর্তে ওরা যখন কথা বলছে টোটোওয়ালার সাথে, অটোওয়ালার সাথে, ওদের কিন্তু টাকা পয়সা পোষাচ্ছে না। তো সেইভাবে হঠাৎ করে ওরা একে অপরের সাথে কথা বলা শুরু করে। মানে প্রথম কিন্তু শুরু করেছিল ওই দাদাই আর কি, যে চাকরি করে। দাদা বললো যে আপনারাও কি যাবেন উদয়পুরে? কোথায় কোথায় যাবেন? বলছে দাদা সব জায়গায় যাবো। ওরা কিন্তু খুব শিক্ষিত যারা আর কি এসেছিল, ওদের মধ্যে ওরা দুজনেই চাকরি করে, মানে দুজন বন্ধু আর কি। দাদা ঠিক আছে, তাহলে তো একসঙ্গে গেলেই ভালো হয়, বাট টোটো হলে তো হবে না, অটো দেখতে হবে। তো সেই সময় ওরা ওদের মধ্যে একটা বন্ধু এখানে ছিল এই মানে মেয়েগুলোর সাথে, আর এই যে হায়দ্রাবাদের দাদা এবং ওদের মধ্যে আরেকটা বন্ধু, দুজন গেছিল টোটো স্ট্যান্ডে অটো ঠিক করার জন্য, মানে টোটো স্ট্যান্ডে আর কি। সেখানে যাওয়ার পরে অটো ঠিক করে এবং 550 টাকায় আর কি অটোটা ঠিক হয়। তো সেই হিসাবে তো অনেকটাই কম, সমস্ত কিছু দেখাবে আবার নিয়েও আসবে। ওরা সেইভাবে সবাই সেখানে যায়। কিন্তু যখন ওরা তালসারিতে প্রবেশ করে এবং ওরা নৌকোয় করে যায়, সেই সময় কিন্তু মেয়েটি কেমন পাগলামি করছিল। মেয়েটি জল নিয়ে সবার মুখে ছেটাচ্ছিল এবং এটা ভারী অদ্ভুত লাগছিল। আর রেগেও যাচ্ছিল সেই দাদা। না পেরে দাদা ফটো তোলা ছেড়ে তার ওয়াইফের পাশে বসলো এবং হাতটাকে শক্ত করে ধরেছিল, মানে জোরেই ধরেছিল যাতে ওর লাগে। রেগেও তো গিয়েছিল, মানে সেই মুহূর্তে একটা পাগল পাগল ভাব করছিল ওই দিদিটা। সেখান থেকে ঘুরে যখন তারা উদয়পুর বিচে যায়, সেখানে সবাই মাছ ভাজা খাচ্ছে এবং আরও অন্যান্য জিনিস খাচ্ছে, মানে সেখানে গিয়েও পাগল হয়ে গেছে। কারণ সেই সময় কিন্তু ওরা উদয়পুর বিচে বেশিক্ষণ স্টে করতে পারবে না, কারণ যেহেতু ওরা তালসারিতে অনেক সময় স্টে করে ফেলেছে। অটোওয়ালা একটু রেগেও গেছে নাকি, ওরা বলেছে যে আপনারা কিন্তু থাকতে পারবে না বেশিক্ষণ, আপনাকে 10টা মিনিট দেওয়া হলো। আর এর মাঝখানে ওদের মধ্যে মানে বাকি যারা এসছিল 6জন, মানে বাচ্চাকে ধরছি না, 4জনই ধরি, ওই 4জনের মধ্যে একজনের মানে ছেলে ঘুমিয়ে গিয়েছিল, তাকে নিয়ে তার বউ কিন্তু বসেছিল ওই অটোর মধ্যে। অর্থাৎ ওরা ওখানে গিয়ে জাস্ট দেখবে, একটা ফটো তুলবে, দেখে চলে আসবে, আর কিন্তু কিছু না। কিন্তু মেয়েটি সেখানে লোভীর মতো ভাব করছে আর বলছে আমি এখানে বসে খাবোই, আমাকে মাছ দিতে হবে, অনেক কিছু দিতে হবে। একটু রাগারাগিও করেছে ছেলেটি, একটু বেশি কথাও বলেছে, কারণ এখানে তো সময় নষ্ট করা যাবে না। ওরা সেখান থেকে টেনে এনেছিল, মেয়েটিকে টানতে পারছিল না ছেলেটি বলছে, আমার দাদাটা নাকি পরে বলেছে যে তোমার গায়ে এতটা শক্তি কোনোদিনও ছিল না, আমি তোমার সঙ্গে পারছিলাম না। সেই সময় ওই দিদিকে টেনে ওখানে নিয়ে আসা হয়েছিল। আর তারপরে তারা একবারেই সেখান থেকে বেরিয়ে চলে এসেছিল, যেখান থেকে উঠেছিল আর কি অটোয় করে। সেখান থেকে নামার পর তারা আবার রুমে গেছে। কিন্তু যাওয়ার পরে ওদের মধ্যে তুমুল অশান্তি বেঁধেছে, এবং যখন অশান্তি বাঁধছে তখন কিন্তু মানে যেভাবে আর কি ঝগড়া হতো ওদের মধ্যে, একটা মিষ্টিভাবে বা রেগে গেলেও হয়তো এত বাজেভাবে কখনো অশান্তি হয়নি। আর যেভাবে এই মেয়েটি স্ল্যাং ইউজ করছে একটা অভদ্র মেয়েদের মতো, মানে খুব খারাপভাবে ভাষা ইউজ করছে, যেটা আর কি দাদা কোনোভাবে মেনে নিতে পারছে না। তবুও ভাবছে নিশ্চয়ই ওর কোনো সমস্যা হয়েছে। সত্যি সমস্যা হয়েছে, কারণ ওকে আমি এখন চিনি না, ওর সঙ্গে আমার অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ। ওকে আমি বহুদিন ধরে চিনি, ও এরকম মেয়ে নয়। কোনো কি সমস্যা হলো কোনো কিছু নিয়ে? ঝগড়া করে মেয়েটি নিচে বসে রয়েছে, মানে নিচে বলে ফ্লোরেই বসে রয়েছে। দাদা না ওকে মানে ওর যায়নি ওর কাছে, রাগও হচ্ছে, মানে খারাপও লাগছে আবার রাগও হচ্ছে যে এরকম বিহেভ করলো। কিছু না বলে দাদা কিন্তু খাটেই শুয়ে পড়েছে, বলছে যা পারে করুক গিয়ে, আমার দেখার দরকার নেই। খাটে শুয়ে পড়েছে, কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যেই তার ওয়াইফ আবার তার কাছে এসেছে এবং ওই যে বললাম যে ব্যাপারটা আর কি ওর জিনিসটা ঘটছে, এই জিনিসটা আবার কিন্তু শুরু করে দিয়েছে তার হাজবেন্ডের সাথে। কিন্তু দাদা সেই মুহূর্তে কিন্তু অবাক হয়ে গিয়েছিল, কারণ এই মেয়ে এত বছরের সম্পর্ক, কোনোদিনও রাগ হলে নিজে থেকে কখনো আমাকে মানায় না, আমাকে ওকে মানাতে হয়, মানে ও দোষ করলে ওকে আমার মানাতে হয়। আর সে কি না নিজে থেকে আসছে, মানে এরকম আদর করছে, একটা ভালোবাসা, এটা তো হওয়ার কথা নয়। এ কে? এ কি তার ওয়াইফ? মানে কোনো মতেই এর সঙ্গে তার ওয়াইফের মিল খুঁজে পাচ্ছে না।
তবু এক জায়গায় ঘুরতে এসছে, অশান্তি করে লাভ নেই, তাই কোনো সমস্যার হয়নি। পরবর্তীকালে ওরা সন্ধ্যাবেলায় বেরিয়েছিল, সেখানে ঘুরতে গিয়েছিল। ওরা ওল্ড দীঘাতে আবার গিয়েছিল, কিন্তু টোটোয় করে গিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পরে আজকে আর পাগলামি করেনি, কিন্তু আগে থেকে বলে দিয়েছিল মেয়েটি আমি কিন্তু মাছ খাবো, খুব মিষ্টি করে বলেছে। আর ছেলেটি বলছে ঠিক আছে তোমাকে মাছ খাওয়াবো, তুমি কিন্তু পাগলামি আর করবে না, কথা দাও। বলছে না না পাগলামি করবো না। আজকে কিন্তু মেয়েটি খুব সমঝে চলেছে, কিছুই করেনি। অন্য দোকানে গেছে, কারণ ছেলেটিটার মুখ নেই সেই দোকানে যাওয়ার। অন্য দোকানে গেছে, মাছটা সত্যি খেয়েছে। খাওয়া দাওয়ার করার পরে আবার রুমে এসছে। রাত্রেবেলা এখান থেকে আবার কিছু অর্ডার দিয়েছিল, অর্ডার দেওয়ার পরে ওরা ঘুমিয়েও গেছে। কিন্তু তার মাঝখানে তখন বাজে ওই 11টা 10-15 মতো মেয়েটি হঠাৎ করে বলল আমার না খুব গলায় ব্যথা করছে, একটু গরম জলের দরকার। বলছে গলায় ব্যথা করছে কেন? বলছে বুঝতে পারছি না, গলাটা খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন চেপে ধরেছে কোনো কারণে, বুঝতে পারছি না, একটু গার্গেল করার দরকার। ঠিক আছে তাহলে একটা কাজ করো, আমিও যাচ্ছি সাথে, দেখি যদি গরম জল ওরা করে দিতে পারে। দেবে তো নিশ্চয়ই? বলছে হ্যাঁ হ্যাঁ দেবে, তোমার যেতে হবে না, আমি একা যাচ্ছি। তখন বলছে যেতে পারবে, সমস্যা হবে না তো? বলছে কিসের সমস্যা হবে, লোকজন তো রয়েছে, আমরা তো সকাল সকাল রুমে চলে এসেছি, অনেকে তো বাইরে আছে, সমস্যা নেই, আমি একাই গিয়ে বলে আসছি। ঠিক আছে। তখন ছেলেটি একটু ফোন ঘাঁটছিল, মেয়েটি সেখান থেকে বেরিয়েছে। কিন্তু তারপরে কি ঘটেছে এটা বলেছে ওই যে যাদের সঙ্গে গিয়েছিল আর কি তালসারিতে, ওরা বলেছে যে মেয়েটি যখন নিচে নামে তখন মেয়েটি হঠাৎ করে কেমন বিভৎস রূপ ধারণ করেছিল। তার মুখ চোখ দেখে নাকি ওই সেই দিনের সেই কাপলদের মধ্যে একজনের ওয়াইফ পুরো অজ্ঞান হয়ে গিয়েছিল তাকে দেখে সেই জায়গায়। এবং সে চিৎকার শুনে সকলে চলে এসেছিল, সবাই চলে এসেছিল। সেখানে কিন্তু মেয়েটিও ছিল, মানে যে অ্যাকচুয়ালি ওকে ঘটনাটা পাঠিয়েছে। তো সে দিদিও সেখানে ছিল, সবাই সেখানে চলে এসেছে। যখন জ্ঞানটা ফেরে তখন এই দিদিকে দেখে ওই মহিলাটি পুরো ভয়ানকের মতো একটা দৃশ্য করে উঠেছে, মানে ভয় পাচ্ছে আর বারবার করে বলতে চাইছে যে ওকে সরাও, ওকে সরাও, ও ভালো না, ও ভূত, ও প্রেত, ও আত্মা, এইভাবে বলতে চাইছে, কিন্তু মুখে থেকে কোনো আওয়াজই বেরোচ্ছে না, মানে কাঁপছে। অনেক সময় হয় না যে আমরা খুব এক্সাইটেড হয়ে কোনো কথা বলতে গিয়ে বা ভয় পেয়ে কোনো কথা বলতে গিয়ে সে কথাটা বলতেই পারি না, সেরকমই হচ্ছিল, কিন্তু বলতে পারছিল, বোঝা যাচ্ছে যে এটাই সে বলতে চাইছে। এবং সেই মুহূর্তে সবাই ওর দিকে তাকিয়েছে, আর বিশেষ করে তাকিয়েছে তার হাজবেন্ড। এবং সে যে কোনোদিনও কোনো ভূত প্রেত আত্মা বিশ্বাস করে না, সে বিশ্বাস করতে বাধ্য হয়েছে জায়গায় দাঁড়িয়ে যে এই যে মহিলাটি যে বলছে যে ও ভূত প্রেত আত্মা, সত্যি সে সঠিক কথা বলছে, কারণ তার ওয়াইফ এরকম কোনোদিনও ছিল না। তাহলে নিশ্চয়ই এখানে এসে কোনো ঘটনা ঘটেছে, আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না। যেহেতু হোটেলওয়ালাকে কিছু বলতে পারছে না, কোনোভাবে কিছু বলতে পারছে না, কারণ কোনো প্রমাণ নেই কোথায় বসে কি হয়েছে, আর আদেও কিছু হয়েছে কিনা বা তার ব্রেনে কোনো সমস্যা হচ্ছে কিনা এটাও তো বলা মুশকিল। তাই সেখানে ওদের কিন্তু আরও একদিন থাকার কথা ছিল, ওরা থাকেনি সেখানে। ওরা পরের দিনই বাস বুক করে, যেহেতু কোনো তো আগে থেকে বুকিংয়ের কোনো ব্যাপার নেই, ওরা পরের দিনই বাস বুক করে চলে গিয়েছিল বাড়িতে, মানে ওদের যেখানে বাড়ি আর কি। ওয়েট করেনি, সবাইকে বলেছে ঘটনা। এবং এইটুকু সময়ের মধ্যে কিন্তু যখন আর কি ছেলেটি জেনে গেছে না যে তার ওয়াইফের মধ্যে কিছু প্রবেশ করেছে, স্বাভাবিক নয়, তারপর থেকে কিন্তু মেয়েটি একটা অন্যরকম বিহেভ করছে, তাকে আটকানো মুশকিল হয়ে যাচ্ছে, সে ভয়ঙ্কর বিহেভ করছে, রেগে যাচ্ছে এবং তাকে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। এর আগে কিন্তু সে খুব ভালোবাসছে, কাছে আসছে, মানে যেটা বললাম আর কি, এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন সে খুব রেগে যাচ্ছে, মানে এমন বোঝাতে চাইছে যে না আমি সেরকম কেউ নই, কেন তোমরা এরকম বলছো, আমি খুব রেগে যাচ্ছি, আমি ছাড়খাড় করে ফেলবো সমস্ত কিছু, মানে এটাই বোঝাতে চাইছি আর কি। যাই হোক, বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল একটা জায়গায়, কিন্তু যখন সেখানে নিয়ে যাওয়া হয় মেয়েটি তো চিৎকার চেঁচামেচি করে একদম পুরো একাকার করে ফেলেছিল। আর সেই সময় বোঝা গিয়েছিল, মানে ওই যেখানে নিয়ে গিয়েছিল না সেখান থেকে কি বলবে, তার আগেই বোঝা গিয়েছে এই মেয়ে স্বাভাবিক নয়, এই মেয়ের মধ্যে কিছু প্রবেশ করেছে এবং মেয়ে সত্যি একেবারে খতরনাক হয়ে গিয়েছে। ওখানে যাওয়ার পরে তখন মেয়েটিকে দেখে সেই মানুষটি বলল যে এর মধ্যে তো কেউ প্রবেশ করেছে, এবং সে ভালো মেয়ে নয়, সে খুব খারাপ একজন মেয়ে, এবং সে অবিবাহিতই, বিবাহিত নয়। হয়তো এরকম একটা মেয়ে যে বিভিন্ন ছেলের সঙ্গে হোটেলে যায়, রাত কাটায়, এবং কোনো একটা ব্যাপার নিশ্চয়ই ঘটেছে, এবং আমি না জেনে শুনে কিছু করতে পারবো না। ওই মেয়ের সম্পর্কে আমার ডিটেলস লাগবে, কিছু একটা লাগবে, না হলে এমনভাবে জাকিয়ে বসেছে এর ভিতরে যে কোনো মতে একে বের করা সম্ভব হচ্ছে না। মানে কি একটা ব্যাপার বুঝতে পারছেন? সেই মুহূর্তে কিন্তু সেখানে, মানে পরের দিনই ওই ছেলেটি মেয়েটিকে বাড়িতে রেখে
আরেকজনের সঙ্গে গিয়েছিল সেই হোটেলে, এবং যাওয়ার পরে এবার আরেকজনের সঙ্গে যার সাথে গিয়েছিল আর কি, সে কিন্তু ছেলেটির একটা বন্ধু, সে কিন্তু পুলিশে আছে, কারণ একসঙ্গে তারা মাঠে দৌড়তো, এবং সেইখান থেকে ছেলেটির সঙ্গে পরিচয়, এবং সে এসআইএ চাকরি করে, সাব ইন্সপেক্টর আর কি। তাকে নিয়ে মানে এত ভালো বন্ধুত্ব, এ চাকরি পেয়েছিল রেলে, ওই ছেলেটি রেলে চাকরি পেয়েছিল, কিন্তু এসআইএ চাকরি পরবর্তীকালে পেয়ে যাওয়ার দরুন চাকরিটা ছেড়ে দিয়ে এসআইএ চাকরি করে, এবং ছেলেটিও সাথে করে গিয়েছিল। যেহেতু প্রথমে পরিচয় দেয়নি যে আমি পুলিশ, কিন্তু ওরা কিছু বলতে চায়নি, কিন্তু পরবর্তীকালে যখন বললো যে আমি সাব ইন্সপেক্টর বা এরকম কিছু, তখন ওরা ভয় পেয়ে সমস্ত কিছু বলেছিল। আর কিছু বলতে তেমন কিছু কিন্তু ওখানে নয়, আসলে রুমের মধ্যে একটা ছেলে এবং একটা মেয়ে প্রবেশ করেছিল, মানে থাকবে আর কি, ঘুরতে এসেছিল। তখন ব্যাচেলার মানে ছেলে পেলে মেয়েটে নিয়ে এসে থাকতো ওই হোটেলে, তারপরে হয়তো বন্ধ করেছে বিষয়টা আর কি, ঠিক আছে। তো একটা ছেলে একটা মেয়ে ওখানে এসে থেকেছিল, মেয়েটা হয়তো ভালো ছিল না, অনেকের সাথে হয়তো মানে যেটা আর কি বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তো কোনো কারণে মেয়েটা ওখানে সুইসাইড করে কোনো বিষয় নিয়ে, এবং বেশি দিন কিন্তু হয়নি যে ঘটনাটা ঘটেছে। তো সেইভাবে সেই আত্মাটা ওইখানেই রয়ে গিয়েছিল। যেহেতু মেয়েটি তো ভালো না, বাড়ি থেকে কেউ ভালোবাসতো না, তাই মেয়েটি মারা যাওয়ার পরে মানে ওই হোটেলে এসেছিল পুলিশ টুলিশ, কিন্তু অনেক কিছুই প্রমাণ হয়ে গিয়েছিল যে মেয়েটারই দোষ, অনেক ব্যাপার বাড়ি ঘরটার মানে কেস কামারি অনেক হয়েছিল, ওরা জানে, হোটেলের বিষয়ে কোনো কিছু পড়েনি, মানে হোটেলে কোনো এফেক্টই পড়েনি। তো সেইভাবে মেয়েটির কোনো হয়তো সাধু শান্তি কিছুই করেনি বাড়ির লোকরা, সেই কারণে তার আত্মারও হয়তো মুক্তি হয়নি। আর সেখানে গিয়ে তার যেহেতু আইডি কার্ডও জমা দিয়েছিল, সেইভাবেই অনেক খোঁজাখুঁজি করার পরে, মানে খোঁজাখুঁজি যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, এই কারণে কেন বলুন তো, ওই যে পুলিশ অফিসার গেছে, তো সেইভাবে সেই মেয়েটার বাড়ি যায় এবং সমস্ত ঘটনা বলে এই ব্যাপার। তখন মানে জানা যায় যে সত্যি মেয়েটার পরিবারটা না ভালো, মেয়েটি আসলে খারাপ ছিল। তো সেখান থেকে মেয়েটির একটা জিনিস আনা হয়, এবং আনার পরে মেয়েটির বাবা মাকেও নিয়ে আসা হয়। মেয়েটির বাড়ি অ্যাকচুয়ালি ছিল ডায়মন্ড হারবারে, একটু ভেতরের দিকে আর কি, গ্রাম্য এলাকায়। তো সেখান থেকে মেয়েটির বাবা মাও কিন্তু আসে এখানে। আসার পরে মানে সমস্ত কিছু বলা হয় যে আপনাদেরও দরকার আছে, আপনারা কি চান মেয়েটি মুক্ত হোক, কারণ এরপর হয়তো অনেক সমস্যা তো ঘটে যেতে পারে। বলছেন না ঠিক আছে, মেয়েটির প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই, কিন্তু আমরা চাই যে বাকিরা ঠিক থাকুক, আমার মেয়ের জন্য যেন কারোর কোনো সমস্যা না হয়। তো সেইভাবেই ওখানে বসে অনেক কিছু করা হয়েছিল, এবং মেয়েটির ভিতর থেকে মানে এই দিদির ভিতর থেকে আত্মা বেরিয়েছিল, এবং শুধুমাত্র বেরোয়নি, আত্মা হয়তো মুক্তিও পেয়ে গিয়েছিল। জানি না কতটা সঠিক কতটা বেঠিক, কিন্তু সত্যি মুক্তি পেয়ে গিয়েছিল, কারণ পরবর্তীকালে সেই হোটেলের নাম্বার তো নিয়ে আসা হয়েছিল, ওদের ফোন করে জানানো হয়েছিল যে এরকম এরকম ব্যাপার, এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর আপনাদেরও দোষ আছে, যখন জানতেন যে ওই রুমে এরকম একটা ঘটনা ঘটেছে আপনারা কেন থাকতে দিলেন। তখন ওরা বলছে দাদা আমরা তো থাকতে দিইনি, আমরা প্রায় 1 মাস বন্ধ রেখেছিলাম, তারপর তো টোটোওয়ালা ভাই ফোন করে বললো যে এরকম এরকম ব্যাপার, মেসেজে বলেছিল, বলছে ও কোনো সমস্যা হবে না, কোনো তো ভূত প্রেতের কোনো ব্যাপার ট্যাপার নেই। কিন্তু আমরা ওখানে থেকে দেখিনি, কিন্তু আমাদের মাঝে মাঝে মনে হতো কিছু আওয়াজ আমরা পেতাম, কারণ হোটেলে পুজো পার্বণ দিতাম বলে কিন্তু বাইরে কোনো সমস্যা হতো না, কিন্তু আমরা খেয়াল করতাম ওই রুমটার সামনে কোনো লাইট দিলে লাইটটা থাকে না, সব সময় কেটে যায়, এটা কেন বুঝতে পারতাম না। তাই হোটেলে কিন্তু সত্যি বলতে পারেন ওই রুমটাই কোনো আমরা কাউকে থাকতে দিইনি। তারপরে যখন দেখলাম যে আপনারা রুম চাইছেন কম দামে, তখন আর কি রুমটা দিয়ে দিয়েছি দাদা, আমাদেরও ভুল হয়ে গেছে। তো ঠিক আছে, আমার মনে হয় আর কোনো সমস্যা নেই, দাদা বলছি আর কি সমস্যা নেই, আপনারা একবার চেক করতে পারেন। তো তারপরে আর কি হোটেলের লোকজন মনে হয় সেখানে থেকেছিল, আর থেকে দেখেছিল যে না আর কোনো সমস্যা নেই, তারপরে রুম ওখানে দিয়েছে কি দেয়নি সেটা ওরা জানে। এরপরে ওখানে কিছু ঘটেছে কি না দাদা এবং দিদি কিছু বলতে পারবে না, কিন্তু দিদি তারপরে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল, অনেকটা পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিল, মানে সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল, তার ভিতরে কেউ ছিল না, কিছু ছিল না, কিন্তু এই যে একটা ধকল, মাত্র 2-3 দিনের ধকল হয়তো, আর তারপরে বাড়ি এসেও তো যে চলছিল একটু সমস্যা, মানে সবাইকে মারধর করা, আটকে রাখা যাচ্ছিল না, অনেক সমস্যা হচ্ছিল বাড়িতে এসেও, মানে এই ধকল সে আর নিতে পারছিল না, অনেক সমস্যা হয়ে গিয়েছিল, থাকতে পারছিল না, মানে শরীর, তার যে একটা শরীর, সেই শরীরটা পুরো অর্ধেক হয়ে গিয়েছিল, সে কোনো মতেই আর সুস্থ হতে পারছিল না। শেষমেশ ওই দিদিকে কিন্তু বাড়িতে রেখেই ওই দাদার হায়দ্রাবাদ যেতে হয়েছিল, কারণ ছুটি তো শেষের পথে না, বেশি তো থাকাও যাবে না, সেখানে চলে গিয়েছিল। তারপরেই দিদি এখানে থেকে সুস্থ হয়, মানে টাইম লেগেছিল আর কি সুস্থ হতে, সুস্থ হয়, এবং সেখানে আবার গিয়েছিল, তাকে একটা তাবিজও বেঁধে দেওয়া হয়েছিল, আর বলেছিল যে একবার তো কেউ প্রবেশ করেছে, মানে ওই যে বলে না একটা পথ খুঁজে পেয়ে যাওয়া, তো সেরকম হয়তো হয়। তো সেই হিসাবে একটা তাবিজ দিচ্ছি, হাতে সবসময় বেঁধে রাখো, আশা করি আর কখনো কোনো সমস্যা হবে না। তো তারপরে সত্যি আর সমস্যা হয়নি, বেশি দিন হয়নি ঘটনাটা, এখন আর সমস্যা হয়নি, আর পরবর্তীকালে হয়তো হবেও না, এটাই চাই। তো যাই হোক, এই ছিল ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ,
যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে কিন্তু আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।